তারপর আমাদের যখন জমজ বাচ্চা হলো সব ঠিক হয়ে গেল। শোনো মা, অবিচল দাঁড়িয়ে থাকবে তুমি তোমার প্রতিজ্ঞার উপর, একটু বিচলিত হবে না। সেই বিশাল প্লাবনের সময় হযরত নূহ আলাইহিস সালামের নৌকায় মানব সন্তান পশু পক্ষী সব আশ্রয় নিয়েছিল, মনে আছে না মা? হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। দুবাই চাচা আপনি খুব ভালো ওয়াজ করেন। তা বলে এখন এই সমস্যার সমাধান কি করে করবেন? অন্তরাকে অবশ্যই ধর্মীয় অনুশাসন মেনে স্বামীর ইচ্ছা অনিচ্ছা অনুযায়ী চলতে হবে। কারণ স্বামীর পায়ের নিচেই হলো স্ত্রীর বেহে। সুলতান সাহেব, চলুন আমরা ভিতরে গিয়ে পরামর্শ করি। চলুন তো, চলুন চলুন। না বলছি না, আর চলুন তো, ভিতরে চলুন। আমি কোরআন হাদিসের উপদেশ মেনে শোনো মা, এই যে তোমরা দুজনে এসো, ঠিক আছে? না মিয়া মাসুক, আমার মনে হয় কোন একটা ঝামেলা হইছে। অন্তরা আল্লাহর নামে কসম করেছে সে সৌরভের সাথে যাবে। আর সৌরভ এখন বলছে সে যাবে না। তারা দুজনই এখন গলা কাটা মূর্তি। কি হবে এখন? এইসব ঝামেলা আমার একেবারে না পছন্দ। আহা, সবকিছু তো আর ওদের ইচ্ছা মতো হবে না। হ্যাঁ, সবাই সবটা পছন্দ করবে, সবার সবটা ভালো লাগবে, এরকম সিদ্ধান্ত তো আর হয় না। ঠিক করেছে, সবাই যেভাবে সৌরভকে চেপে ধরেছে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে সাময়িক ঝড়টা কেটেই গেল না? উজ্জ্বল সূর্যের আলো আবার ফুটে উঠল। তবে ভালোবাসার সুগন্ধি মুকুলের জন্য মাঝে মাঝে দু এক ফোঁটা বৃষ্টির প্রয়োজন। তাতে মুকুলের মতো ভালোবাসাও সজীব এবং সতেজ থাকে। হ্যাঁ, ঠিক বলেছেন। কিন্তু মুকুলের প্রবণতা হলো ঝরে পড়া। ভালোবাসাকে আমার একটা মাছের মতো মনে হয়, পানি না পেলে মরে যায়। না, ভালোবাসা মুক্ত বাতাসে বেঁচে থাকতে পারে। কিন্তু মাছেরা যা মরে। সত্য কথা। তাহলে তুমি বোকার মতো কথা বলছো কেন? ভালোবাসা হচ্ছে একটা ফুল, স্বর্গীয় বৃষ্টি ধারা কামনা করে সবসময়, পানি না পেলে শুকিয়ে যায়। তাহলে ফুল সবসময় উদার। আচ্ছা, এমন একটা ফুলের নাম করুন তো যে ভালোবাসার প্রকৃত প্রতীক হিসেবে যার মূল্যায়ন করা যায়। এটা কোনো প্রশ্ন হলো নাকি? আমরা তো সবাই জানি অবশ্যই গোলাপ। আরে জীবনে ভালো কিছুর মানে তো গোলাপই জীবন। ওই যে আমরা কথায় কথায় লাল গোলাপের শুভেচ্ছা জানাই না? আর কিছু? হ্যাঁ, আরো বলা যায়, ভালোবাসা হলো শিউলি ফুল, গাছের তলায় ঝরে পড়ে আর সুগন্ধ বিলায়। না, ভালোবাসা হলো গিয়ে দুধরা ফুল, খাইলে মাথা গরম হয়ে যায়। মনে হয় ভালোবাসা বকুল ফুলের কাছাকাছি, সময়ের সাথে সাথে শুকিয়ে যায়, তবে এর গন্ধ থাকে অমলিন তরুণ প্রেমিকের মতো। সারা বছর গান গায় আর আকুম আকুম করে। না, এটি একটি চিরসবুজ পারিজাত, সারা বছরই সবুজ থাকে। হ্যাঁ, ওই যে অনেকটা লজ্জাবতীর মতো, একটুকুন ছুঁইয়া দিলেই ছুঁইলা নুইয়া পড়া যায়। না না, ভালোবাসা হলো ক্যামেলিয়া ফুল, সারা বছরই কানে ঝুলিয়ে রাখে। আরে না না, ভালোবাসা হচ্ছে যেন বেগুনি বেগুনি রঙের। হ্যাঁ হ্যাঁ, গোলাপি গোলাপি, কিরকম যেন নামটা পেটে আসছে কিন্তু মুখে আসছে না। মনে আসছে না, তাই তো? বিষবৃক্ষ। ভালোবাসা হইলো বিষবৃক্ষ, এর ফল খাইলে মানুষ মরে যায়, কিন্তু কাঠটা জ্বালানি হিসাবে বেশ ভালো খাই, দলে। না, আমার মতে এটি একটি ফুলদানির কাছাকাছি। এতে প্রথমে একটি ফুল রাখা যায়, তারপর সময়ের সাথে সাথে অনেক ফুল ধরে। না না, তরুণ ভালোবাসা হচ্ছে নতুন হাঁটার মতো, ঝাঁকি খেতে খেতে হাঁটতে হাঁটতে একসময় গন্তব্যে পৌঁছাবে। অথবা ভালোবাসা এই নামে সুগন্ধ, যাকে আমার হৃদয় দিয়ে অনুভব করা যায়। বছরে বৃষ্টির পর যেমন মাটি সোজা গন্ধ, এমনি হচ্ছে ভালোবাসা। স্বর্গের জন্য আদম, স্বর্গের জন্য আহতাস। এই, তোমাদের বন্ধুত্ব মনে হয় আর টিকলো না। বিশিষ্ট দার্শনিক সৌরভ হাসান এখানে এসেছেন ঘোড়ায় চড়ে বসন্ত নিয়ে, আর এসে পেলেন বন্য গোলাপ। তুমি আসলে একটা জোকা। না, সবাই আসলে কঠিন নীতিবোধ নিয়ে ব্যস্ত, কিন্তু
এসব প্রেম ভালোবাসার শেকড়ে বাকুরে জড়িয়ে থাকে কেবলই মিথ্যা। তুমি থামবে? এটা হলো ভালোবাসার পূর্ণ যৌবন নয়, প্রত্যাখ্যান কিংবা বেদনার মধ্যেই নিঃশেষিত হয় এর কিছু শক্তি। একে বলে অপ্রতিরোধ ভালোবাসার বন্যা। এই বন্যা হঠাৎই হানা দেয় নবদম্পতি শিরা উপশিরা, যা একদিন বাধ্য করে কেরানিকে গান গাই। এখন সেই ভালোবাসা সুখের ঘুমের বড়ি খেয়ে ঘুমিয়ে আছে। তোমার আর নতুন করে কি বলার আছে পবিত্র খররুদ্র? আপনার কি মনে হয় ভালোবাসার বিরুদ্ধ পক্ষ হিসেবে দুর্বল বিবাহ প্রথার পার্থক্য দেখাতে গিয়ে আমি যে কথাগুলো বলেছি তার বিরুদ্ধে আচরণ করে আপনারা যা বলেছেন তা অত্যন্ত মৌলিক, দেশাত্মবোধ উজ্জীবিত? না, রান্না করা মাংস আর কাঁচা মাংসের পার্থক্যে বেশি আপনারা কিছু দেখাতে পারেননি। আমাদের কাছে আমাদের কাছে ভালোবাসার পেশার অধীন, শুধুমাত্র যৌথ জীবন আর বিয়ের মধ্যেই এর পরিসমাপ্তি হতে পারে না। না, তোমার এই তত্ত্ব পাবলিককে জানানোর জন্য একটা প্রেমের পত্রিকা প্রকাশ করা যাইতে পারে। প্রেমের পত্রিকা, ঠিক আছে, চলুন এই পত্রিকা বিষয়ে আলোচনা করা যায়। এই পত্রিকার কোনো রিভিউ থাকবে না, প্রেমের সর্বশেষ খবরে ভরা থাকবে এই পত্রিকা। শহরে, বিশ্ববিদ্যালয়ে, গ্রামে গঞ্জে, এমনকি অফিসে লতিরসা প্রেমিক প্রেমিকাদের সর্বশেষ খবরে ভরা থাকবে এই পত্রিকা। এমনকি তারা যে চিঠিগুলো লিখবে তাও ছাপিয়ে দেওয়া হবে। এই পত্রিকার মধ্য পৃষ্ঠায় থাকবে একজন ব্যাচেলর ছবি, বিজ্ঞাপন শাখায় ছাপা হবে একটি সেকেন্ড হ্যান্ড আংটির ছবি। প্রেমের দৈত্য আবার হানা দিয়েছে, এ ধরনের হেডলাইন হতে পারে। হ্যাঁ, আমাকে দেখবেন যুদ্ধের ময়দানে ঝলসে ওঠা অগ্নিশিখা, আমি বাঘের মতো গর্জে উঠবো সম্পাদকীয়। তা এই পত্রিকার নাম কি দেবে? নাম প্রেম সমাচার পত্র। আচ্ছা প্রখর, এ ব্যাপারে কি তুমি সত্যি সিরিয়াস? একথা সবাই স্বীকার করবে যে কেউ একা একা ভালোবাসার হাত থেকে বেঁচে থাকতে পারে না। ভালোবাসার ভিতরে বসবাস করা আর সিংহাসনে বসে সম্রাটের জীবনযাপন একই কথা। আর কাজরি আপা যদি সাপ্তাহিক প্রেম সমাচার পত্রে জানা সুলতান মন্ডলের প্রেম ও রোমান্স নিয়ে কিছুটা বর্ণনা করি তাহলে তো বেশ। আমার জীবনের রোমান্স মানে? আমার জীবন আবার কখন রোমান্টিক ছিল? ঠিক আছে, চলো, ঠিক আছে। তুমি আমার কথা বলো। এটা তোমার ভুল ধারণা। এমন উদ্ভট আইডিয়া ভদ্রতার সীমা লঙ্ঘন করছে। এটি কুৎসার নামান্তর এবং এবং রীতিমতো সম্মানহানি। ঠিক আছে, ছেড়ে। তুমি একটা বদ্ধ উন্মাদ হয়ে গেছো। ভালোবাসার কথা বিশ্বাসের জন্য খুব প্রবল, ভালোবাসার কথা মসৃণ, কিন্তু বিশ্বাস সমুদ্রে গর্জনের মতো কর্কশ। আর সত্যিকার অর্থে ভালোবাসার মধ্যেই সত্য এবং বীরত্বের দেখা না। আহ প্রখর, তুমি সহ্যের সীমা একেবারে ছাড়িয়ে গেছো দেখছি। আমাদের পক্ষে সম্ভব না আর একই বাড়িতে বসবাস। তুমি আজ তোমার মালপত্র নিয়ে আমার বাড়ি ছেড়ে চলে যাবে। এটা আমার জন্য নতুন কিছু নয় খারাপ। এই মুহূর্ত থেকে আমাদের মধ্যে একটা তীক্ষ্ণ ছুরির যুদ্ধ শুরু। আপনি আমাকে, আমার স্ত্রীকে, আমার সন্তানদের, এমনকি আমার বন্ধুপত্নী এবং তার পরিবারকে পর্যন্ত অপমান করেছেন। আপনি কি মনে করেন এই আদর্শবাদীদের মধ্যে আপনি চ্যাম্পিয়ন? আপনাকে আমি দেখে নেব। যান, ওই পথে যান যে পথে আপনার নবী আর তার সাহাবারা গিয়েছে। সেই পথে গিয়ে ভালোবাসার বিরুদ্ধ পক্ষ হিসেবে রাত্রির তৃতীয় প্রহরে মরণের মতো ঘোষণা করুন। যান। প্রখর, আজ থেকে আমাদের বন্ধুত্ব এখানেই শেষ। এসো তাড়াতাড়ি। আমারও একই কথা। তুমি ওর সবার মতো শোনো, গুড বাই। তুমি আমার অন্তরঙ্গ বন্ধু। কিচ্ছু যায় আসে না। চলো অন্তর। ঠিক আছে, আমার কাছে সব স্পষ্ট হয়ে গেল। আমার এই যুদ্ধে আমার সহযোগী কেউ নেই, আমি একা।
কিছু বলার আছে। তোমার মাকে অনুসরণ করো, তুমিও চলে যাও। তাদের যেতে দাও, ওটা তাদের পথ, আমার নয়। আর আমাকে কেউ আমার পথ চলতে বাধা দিতে পারবে না। তার মানে তুমি যাবে না? যদি তোমার যুদ্ধ মিথ্যা বিরুদ্ধে হয়, তাহলে আমি তোমার সঙ্গী হব, তোমার সঙ্গে থাকবো। তুমি অধরা, তুমি? হ্যাঁ, গতকালকেও তুমি এমন ছিলে না। বলো ছিলে? আসলে তুমি আমাকে ভেবেছিলে তালপাতার বাঁশি, যা তুমি বাজিয়েছিলে প্রখর। বংশীর ধ্বনি সাড়া দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে শিখিয়েছ নতুন পৃথিবীর ঘুম ভাঙানোর গান। তোমার মাঝেই খুঁজে পেয়েছি আমি সত্যকে। কবিতা লেখার দিন শেষ। কবিতা এখন বৈঠকখানার বিষয়। আমার কাব্যদেবী এখন পৃথিবী আর আকাশে তার বাসা বানাতে চায়। মিথ্যা কিংবা আমি, মারা পড়বে এই যুদ্ধে। এখন শুধু যুদ্ধের সময়। আমার ভালোবাসাও থাকবে তোমার সঙ্গে। আমি তোমার উষ্ণ হৃদয়ের ভালোবাসা অনুভব করব। আমাকে তোমার সঙ্গে না? আমার রণতরীতে দুজনের জায়গা আছে। একমাত্র সাহসীরাই পারে এই যুদ্ধে আমার সহযোগী হতে। এই যেমন আমি দাঁড়িয়ে আছি সব ছেড়ে ফেলে দিয়ে। বন্ধুহীন নিঃসঙ্গ শত্রুরা পাথর হাতে দাঁড়িয়ে আছে। কখন প্রথম পাথরটি ছুঁড়ে মারবে আমার দিকে? এই অবস্থায় তুমি আমার সঙ্গে যোগ দিবে, টিকে থাকবে অথবা পতন হবে। তবু আমার ভালোবাসার পাখিরা বুকের মাঝে ডাক দিয়ে কি বলেছেন? এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ শক্তি। এই আংটি আমাদের সত্য ভালোবাসার সাথে। তাহলে আমাকে তোমার সঙ্গে নাও। আমাদের যুগল জীবন হবে প্রেমের বিজয়ের গান। আজ আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। তিনি আমাকে ভালোবাসতে না পারার যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছেন। আজ আমি সন্ধান পেয়েছি, আশ্রয় পেয়েছি ভালোবাসার সঙ্গীর সুখে। আমার জীবন আজ ধন্য। আমাদের ঘরের প্রতিটি অংশ ভরে তুলবে উৎসবের রঙে। দুই হৃদয়ের ভালোবাসার আলোয় উদ্ভাসিত হয়ে উঠবে জগৎ। আমরা আমাদের ভালোবাসার আনন্দকে বিলিয়ে দেব সবার মাঝে। হ্যাঁ, সত্যি সুন্দর বলেছো তুমি। আমরা আমাদের ভালোবাসাকে ছড়িয়ে দেব বিশ্বময়। জানো, একটি মেয়ে তার ভালোবাসার গোপন হৃদয়টি সংগোপনে যত্ন করে রেখে দিয়েছিল। অভিজাত উপহারের মতো বিলিয়ে দেয়নি কাউকে। তার চারপাশে কতই না হাতছানি ডাকছিল, কিন্তু সেসব তার মনে কোনো অনুভূতি বা প্রেরণা জাগায়নি। অথচ সেই মেয়ে রাজনীতির দর্শন সম্পদশালী। সে আজ জগতের একমাত্র সম্পদশালী। তুমি আজ তাকে দিয়েছো পূর্ণতা, দিয়েছো বসন্তকালের আনন্দের নিঃশ্বাস, আর দূর করে দিয়েছো নিঃসঙ্গতার কালো অন্ধকার। সত্যি সত্যি আমরা আজ পৃথিবীর সবচেয়ে ধনী সম্পদশালী। ওই যে দেখো, আকাশের হাজার হাজার তারা মিটিমিটি আলো জেলে আমাদের অভিবাদন জানাচ্ছে। ওই শোনো, এই শীতল হাওয়া গাছের পাতায় কেমন সুরে ঢেউ তুলেছে।
আমাদের ভালোবাসার গান যেন ওদের মাতাল করে দিয়েছে। আমি ছিলাম সৃষ্টিকর্তার অবাধ্য পুরনচন্ডী ছেলে, পৃথিবীর মায়া মমতা সবকিছু ভুলতে বসেছিলাম। সেই আমি আবার তোমার ভালোবাসার আলোয় পথে চলেছি। আমার এই মুহূর্তে কি ইচ্ছে করছে জানো? আমার ইচ্ছে করছে আমার এই ভালোবাসার কথা, আলোর কথা চিৎকার করে সবাইকে জানিয়ে দেই। না, আজ নয়, আগামীকাল এসো। আজ রাতে আমরা আমাদের হাজার গোলাপ ফুলের মালা গাঁথব, শুধুই দুজনের জন্য। তোমার মা আসছে। ছেলেটা কি সত্যিই চলে গেল না? ঠিক বুঝতে পারতেছি না, মনে হয় এই যাত্রায় বাইসে গেল। কিন্তু আমার মনে হয় সে এখনো যায়নি। আর যদি যায় তো বলে বলে যেত। আপনার কি তাই মনে হয়? তুমি এভাবে কথা বলছো কেন? সেটা খুব তাড়াতাড়ি টের পাবো। মানে আন্টি, আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে, গোপন কথা। সবাই গোপন কথা? হ্যাঁ, তো আচ্ছা, চলো। ওই শালা কবি একটা আস্ত পাগল। আরে এই ধরনের কবিরা দেশের জন্য, জাতির জন্য, সমাজের জন্য ভয়ঙ্কর। আরে বেটা, আমিও তো এক সময় কবি ছিলাম। কই, তোর মতো তো পাগলামি করি নাই। বুঝবা, ঠিকই সাইজ হয়ে যাবা। আমার মতো যখন চাকরি আর সংসার তার মধ্যে পড়বা, তখন ঠিকই সাইজ হয়ে যাবা। ইয়া কবির বাচ্চা। তাহলে কিন্তু সুলতান ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওই পাগলটা কি গেছে? জি না। ওই দেখেন, পুকুরের পানিতে কেমন খোলাখুলি করতেছে। নাউজুবিল্লাহ, অসহ্য। এই, শুনছো? একটু এদিকে এসো। তোমার বাচ্চারা মারামারি করছে। দাঁড়াও, আসছি আমি। তাড়াতাড়ি এসো তো। আসছি। মনটা একবারে ফালা ফালা হয়ে। বুঝলে জামাই, আমার এই সুখের ও সংসারের চেয়ে ওই মরুভূমির জীবনই ভালো ছিল। জি জি, আচ্ছা জামাই, আমার একটা বুদ্ধি দাও তো। বলেন। এই ছেলে পুলে নিয়ে একটু কম খরচের মধ্যে কোথায় বেড়ানো যায়? ও, আপনার তো পরিবারের সদস্য সংখ্যা বেশি। আমার মনে হয় আপনি চিড়িয়াখানায় যেতে পারেন। চিড়িয়াখানা? হ্যাঁ, সেখানে অল্প খরচে অনেক বেশি ঘুরতেও পারবেন, ইচ্ছা করলে থেকেও আসতে পারবেন। হ্যাঁ, চিড়িয়াখানায় জীব জানোয়ার পশু পাখি ওখানে। আরে ওগুলো তো খাঁচার ভেতরেই থাকে। বলছো? হ্যাঁ, যাবো তো। অবশ্যই। কালকে সকালেই রওনা দিন। ঠিক আছে তাহলে। সুলতান ভাই, আমাদের কোম্পানির বিজ্ঞাপনটা পড়েছেন? বিজ্ঞাপন? আমাদের কোম্পানি বাজারে কিছু নতুন পণ্য ছাড়- যৌবনের মেঘলা আকাশ নির্মল হতে থাকে, সেরেছে। তোমার গীতিময় জীবনের প্রতি তুমি জানো। এই, জামাই, জামাই, এই। আর তীব্র ধারালো প্রাচীর, যৌবনের মেঘলা আকাশ নির্মল হতে আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো। আচ্ছা, তাহলে ভালো। জি, ভালোই তো মনে হচ্ছে। মেজাজটা ঠান্ডা আছে তো? হ্যাঁ জি, ঠান্ডাই তো মনে হচ্ছে। আচ্ছা, আপনি আপনার আপনজনের সুখ নষ্ট করে ভালো থাকেন? আমি যে কোনো অন্ধকারের বিরুদ্ধে আলো জ্বালতে চাই, কিন্তু জনাব সুলতান মন্ডল, আমার প্রেম সমাচার পত্রের খবর শুনে আপনার মনের অবস্থা এখন কেমন হয়েছে জনাব? মস্করা করছে? মস্করা না, ঠাট্টা। যখন ছাপার অক্ষরে দেখবেন তখনই বুঝবেন। যান, এখন কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকুন, যান। শোনেন প্রকর সাহেব, অত খোঁচা দিয়ে কথা বলবেন। একটা সময় ছিল যখন আমিও আপনার মতো যুবক ছিলাম। সাহস, শক্তি কোনোটারই কমতি ছিল না। কবিতা, গজল, অভিনয়, গিটার এরাই ছিল আমার ধ্যান, জ্ঞান, সাধনা। কিন্তু বেঁচে থাকার জন্য, সুস্থ থাকার জন্য সব গেছে। আমি এখন একজন বিবাহিত মানুষ, একটি পরিবারের কথা। আমার দিকে তাকিয়ে আছে 12টি নিষ্পাপ কচি বাচ্চার জীবন। রাত দিন আমার সকল ব্যস্ততা শুধু পরিবারের প্রয়োজন মেটানোর জন্য। আমার পক্ষে
আমার পক্ষে এখন আর কোনো আদর্শবাদী কাজ করা বা কথা বলা সম্ভব না। ঘর সামলানোই এখন আমার একমাত্র। ওই যে আপনার ঘর আপনাকে ডাকছে। ঘর নিয়ে ঠাট্টা করছি। আপনি বোঝেন ঘর মানে কি? না, ঘর সম্পর্কে আমার কোনো ধারণা নেই। সত্যি, আসলে এই ঘর সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। শোনেন, খালি ঘর থাকলেই ঘর থাকে। এক ঘরে দুজন দুদিকে মুখ ফিরিয়ে থাকলে তাকে আর যাই বলেন ঘর বলা যায়। ঘর হলো সেই যেখানে যেখানে আপনার ভাবনাগুলো মুক্তির বাতাসে উড়িয়ে বেড়াবে। শিশুরা শিশুরা বাবার চারপাশে ঘুরঘুরে হইচই করবে, আনন্দ করবে। যেখানে সারাক্ষণ কেউ ভেবে কথা বলে না। যেখানে যেখানে আপনার চুলগুলো সাদা হয়ে গেলেও কেউ বলবে না আপনি বুড়ো হয়ে গেছে। যেখানে ঝিলিমিলি স্মৃতিগুলো খুব দূরে সরে যায়। আপনি ওয়াজ ভালোই পারেন। ব্যঙ্গ করছেন? আসলে খোদা আমাদেরকে ভিন্ন ভিন্ন ভাবে বানিয়েছে। আমি যাতে বেমানা, হাফ ছাড়া, আপনি তাতে লোক। কিন্তু আমি যেখানে করি, আমি যেখানে ধনী, আপনি সেখানে খুব গরিব, অভাব। হাসছেন? আমি জানি আমার সম্পর্কে আপনার ধারণা উচ্চ। আমি লোভী, বোকা, আমার মেধা নেই। কিন্তু এই লোভই আমাকে পরিশ্রমী করেছে। দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করে করে আমার মন শক্ত হয়েছে। আপনার কাছে বিরোধী আমার আমার যখন দেখবেন এই একাকিত্ব আপনাকে নির্বোধ বানিয়ে তুমি বললে কখন থেকে এই জানার বাচ্চাগুলো আমাকে জ্বালাচ্ছে? তুমি আসবা নাকি আমি আসবো? এসো। ঘর সে আমাকে ডাকে, সে আমাকে ডাকে, একই সুরের শুভেচ্ছা। তারপর আমি সে গান শোনা, আমি সে গান শোনা। আমাদের প্রথম দেখার পর আমি সে গান শোনা। অধরা তুমি কি এখন অপেক্ষা করছো আমাদের ভালোবাসা বিশ্বাস করতে? তুমি হচ্ছে একটা ফুল, এই শুষ্ক মরুভূমি। বল এবং বলেরা কি পেয়েছি? দেখলেন তো, একসাথে আমি তখন ঠিকই বুঝছিলাম ওই কবি বেটা আসলে একটা ফটকা। না ভেবে চিন্তে কোনো কাজ করে না। কিন্তু অধরা আমার সাথে এমন চালাকি করলো? না বাবা, আমি বিশ্বাস করি না। ঠিক আছে, চলো টেস্ট করে দেখি। এখানে সামনাসামনি হ্যাঁ, এক্ষুনি ফয়সালা হয়ে যাবে। আমি দেখতে পারবো না বাবা। যা করার তুমি করো, আমি গেলাম। আন্টি, আন্টি, যা করার আমি করব। এই মিস্টার, এই একটু শুনবেন? আমাকে বলছেন? জি। আমি আসি। না, তুমি যাবে না, তুমি থাকো। আমি হ্যাঁ, আমাদের কথা শেষ না হওয়া পর্যন্ত থাকো। আমাদের দুজনের মধ্যে সবকিছু পরিষ্কার থাকা ভালো। আমরা তিনজন আজ মন খুলে অন্তরঙ্গ কথা বলবো। আমরা তিনজন? হ্যাঁ, অবশ্যই। এখনই সময় আমাদের তিনজনের মুখোশগুলো খুলে ফেলা। ঠিক আছে, বলুন কি বলবেন। আজ থেকে 6 মাস পূর্বে তোমার এবং আমার এখানে দেখা হয়েছিল, মনে আছে? হ্যাঁ, তো কি হয়েছে তো? সেই তো শুরু। তখন থেকেই তোমার এবং আমার মধ্যে সূক্ষ্ম এক মানসিক যুদ্ধের গুটি চালাচালি শুরু হয়ে গিয়েছিল। প্রতিযোগিতায় তুমি আদর্শবাদী রাজপুত্র হিসাবে ছিলে তুলনা। তারপরেও আমাদের দুজনের মধ্যে এক ধরনের চুক্তি হয়ে গিয়েছে। হ্যাঁ, তুমি এরকম বিহ্বল চোখে আমার দিকে তাকিয়ে থাকতে পারো, কিন্তু এই ধূসর চুল যখন কালো ছিল তখন সেও বসন্ত উপভোগ করেছে।
প্রখর, আমি একজন ব্যবসায়ী এবং বাস্তববাদী। আপনি জানেন কোথায় গিয়ে দাঁড়াতে হবে, কখন কোথায় কি বলতে হবে। তুমি তুমি সবসময় নিজেকে উপস্থাপন করো আগামীকালের প্রতিশ্রুতি হিসাবে। মিস্টার কবে এবং মিস অধরা চন্দ্রিমা, আমি এখন এখানে দাঁড়িয়ে থাকবো, আমাকে বলতেই হবে, এটাই মুখ্য সময়। তোমাকে বলতেই হবে কি নেবে, সুখ না দুঃখ? বলে যান, বলে যান। তোমাকে সেদিন বলেছিলাম না আমার সেই প্রকল্পের কথা, ওই যে কবিতা প্রকল্প। আমাদের বাংলা একাডেমিতে কিছুটা টাকা দেব আমি নবীন লেখক প্রকল্পের জন্য। খুবই বাস্তবসম্মত এবং ভালো প্রস্তাব। তুমি ঠিকই বলেছো, কিন্তু আপনার কবিতার বিষয়বস্তু কি হবে ভেবেছেন কিছু? আমাদের দুজনের জন্য বিষয়বস্তু তো আমার হাতের মুঠোয়। আমাকে যেতে হবে জরুরি কাজ। প্লিজ যাবে না, আমার কথা শেষ না হওয়া পর্যন্ত তার। অধরা, আমি অন্য কোনো মেয়েকে এ ধরনের কথা বলবো না। তোমার সামনে আমাকে মেরে ধরতে চাই, তোমাকে শরীরে এবং আত্মায় বেড়ে উঠতে দেখতে চাই। এক শরীরী নারী মিস অধরা চন্দ্রিমা। অধরা, তুমি হলে নীতিবোধ সম্পন্ন এক কৃষ্ণ নারী, আর আমি চাই করিনি না। তোমাকে দীর্ঘকাল থেকে দেখেছি যখন তুমি ছোট্ট ছিলে, কিন্তু এখন এক পরিপূর্ণ নারী অধরা চন্দ্রিমা। আচ্ছা অধরা, তোমাকে একটা প্রশ্ন করি, বলুন। তুমি কি আমার বউ হতে রাজি আছো? তুমি কিছুই বলবে না। না, তুমি কিছুই বলবে না। প্লিজ উত্তেজিত হয়েও না, ওকে বলতে দাও, ওরও তোমাদের একটা স্বাধীনতা থাকতে হবে, তাই না? আপনি চান আমি তাকে জিজ্ঞেস করি? দেখো, আমাদের দুজনের উদ্দেশ্য এক এবং অভিন্ন। একা কেউ কখনো সুখী হতে পারে না। আবার তিনজনও তা পারে না। অথরা সৎ হও, চুপচাপ দাঁড়িয়ে থেকো না। তোমার মুখে মৌনতার সম্মোহনী সম্মতি আমি দেখতে পাচ্ছি। যদিও মুখের ভাষা আমি খুব একটা পড়তে পারি না, তারপরেও বলছি, হ্যাঁ কবি, তুমি তাকে ভালোবাসো। তরুণ প্রেমের কিশলয় তোমার মধ্যে মুক্ত এবং খাঁটি হয়ে বিকশিত হোক, আমি দেখি খুশি হব। কিন্তু এই একই ভালোবাসা বেপরোয়া এবং দুঃসাহসী হয়ে উঠতে পারে, আর আমার মনে হয় তাতে করে মিস অধরার সুখ ধ্বংস হয়ে যেতে পারে। আপনি এসব কথা বলার সাহস